আমার কিছু বলার নেই, যারা একটু জল খেয়ে নিই। কারোর আসতে বাকি আছে কি? উজ্জ্বল কোথায়? ও, খেয়াল। চব্বিশে তুমি শুরু করো কমলা তো তোমার ওখান থেকে ঘুরে আসো। আপনার কিছু বলেন না? কণ্ঠ আমার রুদ্ধ আজকে চল। মোহন ভাগবত মোদী সরকার, নতুন মোদী সরকারকে কার্যত নিশানা করেছেন। মণিপুর জ্বলছে, অবিলম্বে সমস্যা মেটানো হোক, বিরোধীদের মতামতকে গুরুত্ব দেওয়ারও বার্তা দিয়েছেন মোহন ভাগবত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ দেশ এবং দেশের বাইরে এত বিস্তৃত এবং তার শিকড় ভারতীয় সমাজ জীবনের এতটাই গভীরে প্রতীত যে তার প্রধানের বক্তব্য নিয়ে আমার কোনো বক্তব্য নেই, শোনাটাই আমার কাজ। তিনি যা বলেছেন সেটা অত্যন্ত স্বাভাবিক। বিরোধীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনা উচিত। আমি পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র, আমি শুধু এটুকুনি বলতে পারি, এ রাজ্যে বিরোধীদের কথা শোনার মতো সহিষ্ণুতা বর্তমান রাজ্য সরকারের নেই। যে রাজ্যে বিরোধী দলনেতাকে মিটিং করতে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, যে রাজ্যে প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতিকে মিছিল করতে গেলে রাস্তায় পুলিশ বাধা দেয়, যে রাজ্যে কোভিডকালে নির্বাচিত সাংসদদের নিজেদের নির্বাচনী কেন্দ্রে মানুষের পাশে দাঁড়াতে গেলে তাকে গ্রেপ্তার হতে হয়, তো সে রাজ্যে তো স্বাভাবিকভাবেই তাদের জন্য এই বার্তা অত্যন্ত সুস্পষ্ট। আর এই নিয়ে মণিপুর নিয়ে যা কিছু বলার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন। মণিপুরের বিষয় অত্যন্ত স্পর্শকাতর। এটাও এ রাজ্যে যেভাবে মণিপুরকে ব্যবহার করা হচ্ছে, বারবার টেনে আনা হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য নিয়ে যে দায়িত্বজ্ঞানী মন্তব্য করছেন এবং রাজনীতির ছোট পরিসরে যেভাবে এই ইস্যুকে টেনে আনা হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয়। অতীতে পণ্ডিত নেহরুর সময় থেকে রাজীব গান্ধী, নরসিমা রাও পর্যন্ত কোনোদিন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বা উত্তর পূর্বাঞ্চলের উত্তেজনা নিয়ে, সেখানকার অস্থিরতা নিয়ে একটা রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করতে তারা চেয়েছিলেন এবং বিরোধী দল হিসেবে তখন বিজেপি, বিশেষ করে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানিরা, এমনকি যারা সমাজবাদী দলের নেতা ছিলেন লোহিয়াপন্থীরা, তারাও কোনো বক্তব্য রাখতেন না। কিন্তু এটা দুর্ভাগ্য বিষয়, এর আজকে তাদের সাকসেসর হিসেবে রাহুল গান্ধীর যে শব্দচয়ন, তার যে আচরণ এবং মণিপুর নিয়ে তার যে বিভিন্ন ধরনের অভিব্যক্তি এবং তার সঙ্গে প্রতি নির্বাচনে কার্যত তৃণমূল কংগ্রেস একই সুরে কথা বলা, এটা অন্তত পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষেত্রে আমরা মনে করি এটা ঠিক নয়। বা এর বেশি কিছু বলার থাকলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলবেন। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেছে মোহন, আমি উদ্দেশ্যে মানে কেন্দ্রের উদ্দেশ্যে বলেছে। এখানে রাজ্য বিজেপি, এই রাজ্য তৃণমূল যা করে সেটা তো ঠিক না, কিন্তু তার মানে কি কেন্দ্রের তরফেও এরকম একটা মনোভাব দেখা যাচ্ছে, যার জন্য নরেন্দ্র মোদী তৃতীয়বার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক সংগঠন নয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতের চিরায়ত পরম্পরা, ভারতের বহমানতা, ভারতীয় সংস্কৃতির বহুত্ববাদ, তা নিয়েই কথা বলে এবং ভারত রাষ্ট্রকে পৃথিবীর শ্রেষ্ঠতম রাষ্ট্রে তার হৃত গৌরব পুনরুত্থানের কথা বলে, একটা শক্তিশালী জাতি গঠনের কথা তারা বলে থাকে। তো সেক্ষেত্রে সার্বিকভাবেই তিনি যে বক্তব্য রেখেছেন সেটা কোনো বিশেষ সরকারের জন্য নয়, বিশেষ কোনো ব্যক্তির জন্য নয়, তিনি সকলের উদ্দেশ্যেই কথা বলেছেন। এর বাইরে যদি কিছু বলার থাকে তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন। এই ধৃষ্টতা আমার নেই যে সরসংঘ চালকের বক্তব্যের আমি এখানে বিশ্লেষণ করব। ভোট পরবর্তী হিংসায় শুধুমাত্র বিজেপি বা এই রাজ্যের বিরোধী দলরাই আক্রান্ত তা নয়,
শাসক দলেরও আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল। দিনহাটায় গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী। দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। এই দুষ্কৃতি নয়, ওরাও তৃণমূল। সমস্ত দুষ্কৃতি এখন তৃণমূলের ছত্রছায়া। তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার। বিজেপি যদি দিনহাটায় গুলি চালানোর ক্ষমতা থাকতো তাহলে কুচবিহারে বিজেপি প্রার্থী পরাজিত হতেন না। আপনার মুখে চকলেট পড়ুক, এই শক্তি যেন বিজেপি এখন অর্জন করে, যাতে ভোটের দিন রুখে দিতে পারে। তার মানে যে কেন্দ্রে বিজেপি জিতেছে সেখানে গুলি চালানোর ক্ষমতা ছিল বলেই প্রতিহত গুলির সামনে দাঁড়ানোর ক্ষমতা ছিল, বা ওরা গুলি চালালে পাল্টাও যেতে পারে, এটা বোঝার জায়গা ছিল উত্তেজনা প্রবণ এলাকায়। এটা তো রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়। আর গুলির জবাব ফুল ছুঁড়ে হয় না। যেখানে গুলি চালাতে পারেনি, যেন চললে পাল্টা চলতে পারে, সেখানে চুপচাপ ছিল। তুফানগঞ্জে একটা ঘটনা ঘটেছে। তুফানগঞ্জের একটা গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বার করে তৃণমূল সেখানে পতাকা তুলে গেটে তালা লাগিয়ে বিজেপি কর্মীদের মারধর করে তুলকালাম কাণ্ড চলছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। তৃণমূল যেখানে যেখানে লিড পায়নি সেখানে আক্রমণ করবে। এখনো পর্যন্ত ভবানীপুরে আক্রমণ শুরু হয়নি এ কারণেই, যেমন কলকাতার প্রাণকেন্দ্র, আপনারা এখানেই আছেন, আপনাদের কাছে গাড়ি আছে, ক্যামেরা আছে, হঠাৎ পৌঁছে যেতে পারেন। তো সেই জন্য এখনো পর্যন্ত আক্রমণ হয়নি। বাদবাকি যেখানে যেখানে বিজেপি বুথে লিড করেছে, যে সমস্ত গ্রামে, প্রত্যেকেরই বয়কট, প্রত্যেকের উপরই আক্রমণ চলছে। কিন্তু আক্রমণের তীব্রতাটা একটু ভিন্ন প্রকৃতির, সেজন্য অত বেশি সংবাদ মাধ্যমে আসছে না। তৃণমূল ধীরে ধীরে আস্তে করছে। প্রথমে যেরকম 2021-এ এক ঝটকায় ঝাঁপিয়ে পড়েছিল, কারণ তখন অনেক তৃণমূলীকে প্রমাণ করতে হতো। আক্রমণটা তারাই বেশি করেছিল যারা বিজেপিতে আসবার জন্য পা বাড়িয়েছিল, যে আমরা আছি। পরে নিজেরা যে তৃণমূলেই ছিলেন সেটা প্রমাণ করবার জন্য তারা আরও বেশি আগুন লাগিয়েছে। এবারে সেই বিষয়টা নেই, কিন্তু সর্বত্র আক্রমণ চলেছে। সমস্ত ক্ষেত্রেই বিজেপি যেখান থেকে লিড পেয়েছে সেই সমস্ত মহিলাদের বলা হচ্ছে সেই গ্রামে গিয়ে যে 100 দিনের টাকা তো কেন্দ্র দেয়নি, এবার যে লক্ষ্মীর ভাণ্ডার পাও সেটাও বন্ধ হয়ে যাবে। উপনির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে বাগদায় আমরা দেখলাম যে একদিকে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে, পদ্ম প্রতীক আঁকা হচ্ছে। অন্যদিকে স্থানীয় বিজেপি লিডার যারা ক্যান্ডিডেট হতে পারেন সম্ভাবনা, যেমন দুলাল বর, অন্য নেতা রয়েছেন হারাধন, তাদের সুদখোর, তৃণমূলের দালাল বলে পোস্টারও শুরু হয়েছে বিজেপির তরফ থেকে। এগুলো বিজেপি করছে না। একটা রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে বিভিন্ন মানুষ এটাকে প্ল্যান্ট করছেন। বিজেপির কেউ বিজেপির কোনো কর্মীর বিরুদ্ধে সুদখোর, দালাল এ ধরনের পোস্টার মারবেন না। যেভাবে শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট চলছে, যেটার মধ্যে দূর দূর পর্যন্ত তাদের কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই, সম্পর্ক নেই, ওই একইভাবে ওখানেও চলছে। আজকে দারুণ সৌজন্যের ছবি দেখা গেল। সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের পা ছুঁয়ে প্রণাম করে আজকে তার নিজের দপ্তরে প্রবেশ করলেন। এর আগে বিভিন্ন সময় নির্বাচনের আগেও দু তরফের মধ্যে সম্পর্ক নিয়ে বিভিন্ন রকম সমীকরণের তত্ত্ব সামনে এসেছিল। কেউ কেউ যদি মনে করে সমীকরণের নতুন তত্ত্ব খাড়া করবে, তারা খাড়া করেছিল। এটার মধ্যে আমি কোনো সৌজন্য দেখি না। দুজনেই একই পরিবারের সন্তান, একই সংস্কৃতির মধ্যে বড় হয়েছে। দিলীপ ঘোষ বয়োজ্যেষ্ঠ, সুকান্ত মজুমদার তার পা ছুঁয়ে প্রণাম করে দপ্তরে ঢুকেছে। এটার মধ্যে কোথাও কোনো সৌজন্য নেই। এটার মধ্যে যেটা আছে সেটা পরম্পরা। ফের বিহারগামী বাংলা শিক্ষক চাকরি প্রার্থীরা একাদশ দ্বাদশ পিএইচডিতে বিহারমুখী বাংলা পরীক্ষা দিতে বাংলা থেকে যাচ্ছেন বহু পরীক্ষার্থী। বিহারে যাচ্ছে শিক্ষকরা পরীক্ষা দিতে, টেস্ট পরীক্ষা দিতে। মুখ্যমন্ত্রী অন্তত তাদের একটা শিক্ষা দিতে পারেন যে বিহারে গেলে যেন খৈনিটা না খায়। কারণ এতদিন তো বলেছিলেন বিহারের খৈনির থুতুতে আমি কলকাতার লোহায় জং ধরতে দেব না। তো অন্তত খৈনি গুটকা যাতে না খায় ওখানে গিয়ে চাকরি করবার সময়, এই তিনি পরামর্শটা কমপক্ষে দিতে পারেন। বঞ্চনার দিন কি এবার শেষ হতে চলেছে? নয়া মন্ত্রিসভার তিনি বরাদ্দ ঘোষণা কেন্দ্রের, রাজ্যকে করের টাকা বরাদ্দ মোদী সরকারের, পরপর ভোটে বরাদ্দ বঞ্চনা ইস্যু রাজ্যে, 24-এর ভোটেও বঙ্গে বরাদ্দ বিজেপি। তার জেরেই কি প্রথম বৈঠকে বরাদ্দ ঘোষণা মোদী? প্রশ্ন বিরোধীদের। কোথাও কোনো ভরাডুবি নেই, কোথাও কোনো ভরাডুবি নেই। 42টি আসনের মধ্যে 12টা আসনে যারা জয়লাভ করেছে এবং প্রায় সর্বত্রই যে রাজনৈতিক দল দ্বিতীয় সংখ্যা আছে, 39% প্রায় ভোট পেয়েছে,
সেটাকে রাজনৈতিক ভরাডুবি বলা যায় না। আসলে এ রাজ্যে 29 পাওয়া নেতা নেত্রীদের শরীরী ভাষা এবং শব্দচয়ন যে জায়গায় পৌঁছচ্ছে মনে হচ্ছে তারা 329-এর প্রতিনিধিত্ব করছেন। আর যে টাকা পেয়েছেন সেটা কোনো বঞ্চনার টাকা নয়, জিএসটির টাকা, কর বাবদ প্রত্যেক রাজ্যে যেভাবে যায় সেভাবেই কেন্দ্রের টাকা এসেছে। কিন্তু একটা ব্যাপার এখনও স্থির আছে, যে টাকা নিলে হিসাব দিতে হবে, কেন্দ্রও কাউকে হিসাব দিতে দায়বদ্ধ, তারও অ্যাকাউন্টেবিলিটি আছে, তাকে সেই যে ফেস করতে হবে। সুতরাং হিসাব দাও, টাকা নাও। তৃণমূল বলছে আমরা টাকা নেব, ওটা অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়ার অভ্যাসটা আমাদের নেই। এই অভ্যাসের পরিবর্তন করতে হবে। সুমিতা, মানিকতলার উপনির্বাচন নিয়ে দেখা যাচ্ছে পরপর দুদিন নবান্নে বৈঠক হচ্ছে, প্রশাসনিক কেন্দ্র রাজ্যের সেটা প্রধান কেন্দ্রস্থল, সেখানে একেবারে একটা রাজনৈতিক দলের বৈঠক চলছে, সেখানে কোর কমিটি তৈরি হলো, প্রার্থীর নাম নিয়ে আলোচনা হলো। কোথায় শাশুড়ি বৌমা ননদদের আলোচনা হবে সেটা কি পাশের বাড়ির লোক কি মেরে দেখবে? কার বাড়ির কি ঘটনা আমাদের কি জানার দরকার? আমাদের মানিকতলায় প্রার্থী থাকবে এবং 4টি উপনির্বাচন যেটা হচ্ছে 3টিতে আমরা যথেষ্ট ভোটে এগিয়ে আছি। এই প্রতিকূল অবস্থার মধ্যেও ট্রেনটা তো সঙ্গে ছিল না, তো সেখানে জিতেছি এবং মানিকতলা আসলে আমাদের ব্যবধানটা কম আছে, আমরা পিছিয়ে ছিলাম, সেটা আমরা কাটিয়ে উঠব। কসবাতে যে গোলমাল দেখা গেল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে, সেটা কোনো রাজনৈতিক জমি দখল নয়, আদতে প্রমোটারি এবং জমি দখল, কসবার জমি কার পক্ষে থাকবে তাই নিয়েই মারামারি। প্রশ্নটা হলো, আমি আপনার প্রশ্নের সঙ্গে একমত নই। তৃণমূলের কাছে জমি দখল বা রাজনীতি বা জমি দখল, সম্পত্তি দখল নিয়ে লড়াই, এগুলো আলাদা কোনো বিষয় নয়। তৃণমূলের রাজনীতিটাই হচ্ছে জমি দখলের রাজনীতি, তৃণমূলের রাজনীতিটাই হচ্ছে সম্পূর্ণভাবে অন্যের অধিকারের উপরে নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করার রাজনীতি। সরকারি জমি, খাস জমি, ডিসপিউটেড প্রপার্টি, এগুলোকে দখলে নেওয়ার রাজনীতি, সরকারি জমির ওপরে ওই অঞ্চলে বিভিন্ন দোকানঘর বসিয়ে তাদের সেগুলো বিক্রি করার রাজনীতি। এবার 2 কাউন্সিলর, তাদের মধ্যে ভাগের গণ্ডগোল হয়েছে, সকলকে দিয়ে খাওয়ার যে একটা পদ্ধতি আছে সেটা কোনোভাবে একটু বিচ্যুত হয়েছে, তো সেই জন্য সেখানে মারামারি হয়েছে। ওটাই তো তৃণমূলের রাজনীতি। ইডির চার্জশিটে দেখা যাচ্ছে যে শাহজাহানের যে টাকা, মাছের ভেড়ির টাকা তৃণমূলের পার্টি ফান্ডে ঢুকেছে, আবার শিবু হাজরার 900 বিঘা জমির হদিশ মিলেছে। তো শাহজাহানের মাছের ভেড়ির টাকা কি আপনি আশা করেছিলেন আপনার চ্যানেলে ঢুকবে? যেখানে ঘোষিত নীতি আছে 25-75-এর ভাগ বলে দেওয়া আছে, সেখানে শাহজাহান পুরো একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করেছে, সেটা তো প্রশাসনের সহযোগিতায়, পুলিশকে সঙ্গে নিয়ে, তার দলের বদান্যতায়, দলের আশীর্বাদে, অনুপ্রেরণায়। স্বাভাবিকভাবেই সেইখান থেকে তাকে 25% দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে 75টা বাকি থাকলো, ওটা শাহজাহান মানে তার প্রপুত্র বা যাদের দিয়ে গেছেন কিনা, বা তার পূর্বসূরিদের, মানে ওই আছে না আকবর, বাবর, ওদের কাছেও গেছে কিনা, সেগুলোকে মানুষ করছে। তাদের গল্প আমরা কবে শুনতে পারবো? মানিকতলা নিয়ে মুখ্যমন্ত্রী আজকে কাউন্সিলরদের ডেকে মিটিং করেছে। ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব বা কলকাতার সিট ধরে রাখা, এটাই কি মুখ্যমন্ত্রীর কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ? দেখুন, মুখ্যমন্ত্রী তার নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে 8টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডে পিছিয়ে গেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী পরাজিত হলেও মিউনিসিপ্যাল এলাকাগুলোতে বিজেপি প্রার্থীরা জিতেছে। বিধাননগরের মেয়র এবং ডেপুটি মেয়র দুটো কেন্দ্রেই, ওয়ার্ডেই বিজেপি প্রার্থী লিড পেয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তার নিজের বুথে পরাজিত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী 2 নেতা দেবাশিস কুমার এবং অরূপ বিশ্বাস তাদের ওয়ার্ডে পরাজিত হয়েছেন। স্বাভাবিকভাবেই এটা কিসের ইঙ্গিত বহন করছে? সহজেই অনুমেয়। এবার মুখ্যমন্ত্রী কিভাবে রান্না করবেন, কতটা ঝাল দেবেন আর কতটা নুন দেবেন, সেটা তিনি বুঝবেন, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মুখ্যমন্ত্রী যে বিয়ে ঘোষণা করেছিলেন এপ্রিল মাসে, সে এপ্রিল মে মাসে হয়নি, বা জুন মাসে হবে, আর এপ্রিল আর মে মাসে সে টাকাটাও দিয়ে দেওয়া হবে জুন মাসে। মুখ্যমন্ত্রী দিয়ে 4% বৃদ্ধির ঘোষণা করেছিলেন। বিষয়টি এখনো পর্যন্ত বিচারাধীন, সাব জুডিস ম্যাটার।
তৃণমূল কংগ্রেস সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছেন। কংগ্রেসের সহযোগিতায় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র কালোহরণ করে যাচ্ছে, মামলার দিন পিছিয়ে যাচ্ছে। দিয়ে পাওয়ার অধিকার, তাদের আইনসিদ্ধ অধিকার, সেই অধিকার থেকে সরকারি কর্মীরা বঞ্চিত হয়েছেন। আমরা এটুকুনি জানি এবং যারা আন্দোলন করছেন আমরা তাদের সঙ্গে আছি। নতুন সরকার এসে এই সমস্যার সমাধান করবে। মনোরঞ্জন ব্যাপারী বলেছে যে তাকে তার কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বরাবরে, সেই কারণেই বিজেপি জিতেছে। এখন লোক দেখে বলছে মানে বিজেপি জেতা। মনোরঞ্জন ব্যাপারীর দাবি যে তাকে ভবিষ্যতে আর তৃণমূল প্রার্থীও করবেন। যে একজন বিধায়কের এই হতাশা তার কেন্দ্রে বিজেপি জেতায়। দেখুন, অতীতেও মনোরঞ্জন ব্যাপারী বহু ধরনের পোস্ট করেছিলেন, তার বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত। তিনি অনেক আশায় বুক বেঁধে একটা একদলীয় একচিটে একাধিপত্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। সেই জন্যই তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছিল। কিন্তু তিনি দেখলেন যে পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। তো তিনি এখনও ওই দলে কি করছেন? এ ধরনের বিবৃতি তো তার থেকে এখন মানুষ আশা করছে না। তার একটা ভাবমূর্তি আছে। তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করুন নির্বাচনের আগে, করে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি, ভ্রষ্টাচার, যেটা তিনি প্রকাশ্যের আগে বলেছিলেন যে কারা বালির ঠেকা পায়, কারা বালি তোলে, কারা বেআইনিভাবে বিভিন্ন ধরনের অর্থ সংগ্রহ করে, তাদের বিরুদ্ধে মুখ খুলুন, আন্দোলন করুন। বিজেপি দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের সঙ্গে নিয়ে থাকবে। আমরা তো কুমোরটুলিতে অর্ডার নিয়ে মানুষ তৈরি করব না। দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছেন, যারা তৃণমূলের এই ঔদ্ধত্যের বিরুদ্ধে, সীমাহীন লোভের বিরুদ্ধে এবং প্রাতিষ্ঠানিক লুটের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তৃণমূলের থেকেই, তো তাদের পাশে বিজেপি থাকবে। তারাও বিজেপির কাছেই আসবে, কারণ এছাড়া তাদের কাছেও অন্য কোনো পথ খোলা নেই। নিট কাউন্সিলিংয়ে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, নিটের পরীক্ষাতেও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। 10ই জুলাই পরবর্তী শুনানি। সবাই এটার জন্য অপেক্ষা করছে। জটিলতা কমে যাক, এটাই আমরা চাই। যত তাড়াতাড়ি নিষ্পত্তি হয় সেটা সকলের পক্ষেই মঙ্গল। ভোটের ফল ঘোষণার পর 7 দিন পর বিহারে বাড়ি ফিরতে পারছে না বিজেপি কর্মী সমর্থকরা। তারা আশ্রয় নিয়েছে বিজেপি পার্টি অফিসে, প্রায় 200টি পরিবার আশ্রয় রয়েছে। অনেক জেলায় এর ধরনের ঘটনা আছে। বিজেপির নেতৃবৃন্দ তাদের পাশে আছেন, আমরা সাধ্যমতো তাদের সঙ্গে সহযোগিতা করছি। বাড়ি ফেরানোর জন্য যা যা প্রক্রিয়া সেটা আমরা নিচ্ছি। বিরোধী দলনেতা তাদের সুরক্ষার জন্য এর মধ্যেই মহামান্য আদালতে মামলা করেছেন। আমরা আমাদের মতো করে আমাদের কর্মীদের পাশে আছি। তবে এটা কোনো বিচ্ছিন্ন একটি কেন্দ্রের ঘটনা নয়, এই ঘটনা প্রত্যেক জেলায় আছে। একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে, বড় বড় করে অনেকগুলো জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে। কি বলবেন? ডাকাতি, বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে। পশ্চিমবঙ্গে তো যত দুষ্কৃতী আছে তারা মনে করেছে এটা তাদের সরকার। 3 বারের জন্য ভোটে জিতেছে, তারা ডাকাতি করবে না? পুলিশ ডাকাত ধরবে কী করে? পুলিশ শুভেন্দু অধিকারীর বেডরুমে ঢুকে গিয়ে তার খাটের তলায় নাড়ুর কৌটোর খোঁজ করছে। সিপিএম ফের তাদের আলাপ আলোচনা চালাচ্ছে। ওরা চিরকালই আলাপ আলোচনায় চালিয়ে যাবে। ওরা আলাপ আলোচনাতেই থাকবে। ওদের আলাপ আলোচনা যতদিন শেষ হবে ততদিন আর মোটামুটিভাবে ভারতবর্ষটাই পরিবর্তিত হয়ে যাবে। আপনি মনে করছেন সিপিএম আর ঘুরে আসতে পারবে? পশ্চিমবঙ্গে বিজেপির কাছে তৃণমূল কংগ্রেসকে হারতে হবে। তারপরে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে সেটাকে কে এসে পূর্ণ করবে, প্রকৃতির নিয়মেই সেটা হবে। তখন বোঝা যাবে কার শক্তিতে। তবে যে ফরম্যাটে সিপিআইএম এর রাজনীতি, সেভাবে সিপিআইএম পশ্চিমবঙ্গে ফিরতে পারবে না। এটা সম্পূর্ণভাবে একটা আগে রাম তারপরে বাম, হ্যাঁ, আগে রাম তারপরে বাম, এই তত্ত্বতেই তো সিপিএম এর ভরাডুবিটা হয়েছে। রাম যে রাজনীতির কোনো বিষয় নয়, এইটা যেদিন সিপিআইএম বুঝতে পারবে সেদিন দলটা থাকবে না, নামটা থাকবে। বাগদায় আবার নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মিষ্টি বিতরণ, লাড্ডু বিতরণ করেছে বিজেপি কর্মীরা। তাদের উপর প্রাণঘাতী আক্রমণ, তৃণমূলের ভাঙচুর, মারধর, মেরে
কেলেঙ্কারি কাণ্ড চলছে। এটাই তো চলছে। জুতো পরে দেশের প্রধানমন্ত্রীর গলায় জুতোর মালা দিয়ে মিছিল হচ্ছে। এটাই তো তৃণমূল সংস্কৃতির আমদানি করছে। তৃণমূল একটা কার্যত গৃহযুদ্ধের দিকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে। এটা মনে করার কোনো কারণ নেই শুধুমাত্র এই ধরনের ঘটনার বিরুদ্ধে বিজেপি প্রতিরোধ গড়ে তুলবে। একটা সময় আসবে তৃণমূলের এই ঘৃণ্য নীতিহীনতার বিরুদ্ধে, এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ লোক, এমনকি ভিন্ন রাজনৈতিক দলের লোকও রাস্তায় নামবে। তৃণমূলের জন্য একটা খুব করুণ পরিণতি অপেক্ষা করছে। সিপিআইএম ক্ষমতা থেকে যখন চলে গিয়েছিল, যারা ঔদ্ধত্য দেখিয়েছিলেন তারা কেউ বাড়ি থেকে বেরোননি। আর তৃণমূল কংগ্রেসের হাত থেকে যেদিন ক্ষমতা চলে যাবে, সেদিন তৃণমূল কংগ্রেসের কেউ বাড়িতেই থাকতে পারবে না। এই দিকে তৃণমূল রাজনীতিটাকে নিয়ে যাচ্ছে, এবং এটার জন্য কোনো রাজনৈতিক দলের প্ররোচনার প্রয়োজন হবে না, কোনো উত্তেজক ভাষণের প্রয়োজন হবে না। মানুষই রাস্তায় নেমে তৃণমূলকে শিক্ষা দেবে।